আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত আমাদের ক্লাসে। এবং আজকে আমরা শুরু করব একটা নতুন টপিক, সেটা হচ্ছে ক্রোমোজোম। আমরা দেখি যে ক্রোমোজোম আসলে কি, ক্রোমোজোমের স্ট্রাকচার, ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের কাজ, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করি। তো চলো, ক্রোমোজোম আসলে কি, ক্রোমোজোম আসলে কি দেখো। কি এটা হচ্ছে অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী। এখন রং ধারণকারী কেন বলা হচ্ছে এটা আমরা একটু পরে দেখব, যে এটার নামই এসেছে ক্রোমা বা কালার এটা থেকে। ঠিক আছে, তার মানে এই বস্তুটা কি ধারণ করতে পারে? রং ধারণ করতে পারে। নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। এটা যদি আমরা দেখি বা উপাদানটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো নিউক্লিয় প্রোটিন, অর্থাৎ এখানে নিউক্লিক অ্যাসিড রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে প্রোটিন। ওকে, তারপরে দেখো যে এটা বংশগতীয় উপাদান, মিউটেশন আর প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে। অর্থাৎ এই ক্রোমোজোমটার আসলে কাজ কি? এটার কাজ, মূল কাজই হচ্ছে বংশগতীয় উপাদান এবং বংশগতীয় যে বস্তুগুলো বা বৈশিষ্ট্যগুলো, জিন আসলে আমরা যেটাকে বলি, এই জিন বংশ পরম্পরায় বহন করে নিয়ে যাওয়া। ঠিক আছে, আর এই ক্রোমোজোমে মিউটেশন ঘটতে পারে। মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন, বংশগতীয় আমরা বলতে পারি, বংশগতীয় পরিবর্তন। কারণ তোমরা দেখবে যে একটা জীব আরেকটা জীব থেকে আরেকটা জীবের যে জন্ম হয়, তারা কিন্তু সব বৈশিষ্ট্যে একই রকম না, অর্থাৎ তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য রয়েছে। এই যে পার্থক্য, এই যে আলাদা, সেটাকে বলা হচ্ছে মিউটেশন, এবং এটা অবশ্যই বংশগতীয় হবে। অর্থাৎ বংশ পরম্পরায় এটা যে সে লাভ করলো, যে পরিবর্তনটা সে লাভ করলো, সেটা তার বংশধরে পর্যায়ক্রমে যেতে থাকবে। তো এটাই হচ্ছে মিউটেশন। ভ্যারিয়েশন এটা প্রকরণ, এটাও হচ্ছে পার্থক্য, অর্থাৎ তার মধ্যে ভ্যারাইটি তৈরি হওয়া। ঠিক আছে, তো এই সব কাজে ভূমিকা পালন করে কে? ক্রোমোজোম। মূল ভূমিকা পালন করে ক্রোমোজোম। ওকে, তো দেখো এটা হচ্ছে একটা ক্রোমোজোম। যদি আমরা বলি যে ক্রোমোজোমটা আসলে কেমন দেখতে, এটা একটা ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে আবিষ্কার, আসলে ক্রোমোজোমটাকে আবিষ্কার করেছিলেন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কার্ল নাগেলি কোথায় আবিষ্কার করেছিলেন? উদ্ভিদ কোষে। কোথায় আবিষ্কার করেছিলেন? উদ্ভিদ কোষে। অর্থাৎ উনি প্রথম ক্রোমোজোম বা ক্রোমাটিন এরকম কিছু একটা দেখতে পেয়েছিলেন, জেনেটিক ম্যাটেরিয়ালস, যেটা কোথায় দেখতে পেয়েছিলেন? একটা উদ্ভিদের কোষে। আচ্ছা, এরপরে দেখো যে নামকরণ যদি আমরা বলি, তো নামকরণ এটা আসলে একবারে নামকরণ করা হয়ে যায়নি, এটা বিভিন্ন ধাপে ধাপে নামকরণ হয়েছে। আমরা যদি দেখি, দেখো ওয়াল্টার ফ্লেমিং এটাকে ক্রোমাটিন নামে নামকরণ করেছেন। কি নামে নামকরণ করেছেন? ক্রোমাটিন। কারণ তিনি আসলে দেখতে পেয়েছিলেন যে একটা রঙিন বস্তু, ক্রোমা মানে কালার, ক্রোমা মানে কালার, তাই না? কালার। এবং টিন, এই যে টিন, টিন শব্দের অর্থ, টিন, এখানে টিন শব্দের অর্থ হচ্ছে থ্রেড, থ্রেড বা সুতা, সুতা। তো তিনি আসলে কোষের মধ্যে সুতার মতো একটা গঠন দেখতে পেয়েছিলেন। ঠিক আছে, তো ওইখান থেকে উনি নামকরণ করেছিলেন এটা আসলে একটা ক্রোমাটিন। ঠিক আছে, ক্রোমাটিন। ওকে, তারপরে দেখো যে ওয়ালটেয়ার উনি আসলে এটাকে ক্রোমোজোম, ক্রোমোজোম মানে নামে নামকরণ করেছেন। এটা গ্রিক ওয়ার্ড ক্রোমা অর্থ কালার থেকে এসেছে, এবং সোমা, সোমা মানে বডি। অর্থাৎ এটা একটা এমন উপাদান বা এমন একটা বস্তু যেটা রঞ্জন বা হচ্ছে কালার ধারণ ক্ষমতা যার রয়েছে। এখন দেখো যে সাটন অ্যান্ড বোভেরি বংশগতীয় বৈশিষ্ট্যের বাহক এবং ধারক হিসেবে এই ক্রোমোজোমকে উল্লেখ করেছেন। তো দেখতেই পাচ্ছ আমি এটা এই তিনটা পয়েন্টকে হাইলাইট করেছি, তাই না? তার মানে তিনটা পয়েন্টই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওয়াল্টার ফ্লেমিং এটাকে সর্বপ্রথম ক্রোমাটিন হিসেবে নামকরণ করেন, ওয়ালটেয়ার এটাকে ক্রোমোজোম নামকরণ করেন, এবং সাটন আর বোভেরি ওনারা আসলে বের করেন যে এই ক্রোমোজোমই বংশগতীয় বৈশিষ্ট্যের বাহক এবং ধারক। আচ্ছা, তারপরে দেখো নেক্সট যে টপিক আমরা চলে আসি, ক্রোমোজোমের সংখ্যা। ক্রোমোজোমের সংখ্যা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ক্রোমোজোমের সংখ্যা। তো সংখ্যাটা যদি আসলে আমরা একটা রেশিও করতে যাই, আমরা যদি একটা জরিপ করতে যাই, সবচেয়ে বেশি কোথায় থাকে, সবচেয়ে কম কোথায় থাকে, তো দেখো উদ্ভিদ আর প্রাণী এদের মধ্যে সবচেয়ে বেশি সর্বোচ্চ আমরা কোথায় দেখতে পাবো? তো উদ্ভিদের ক্ষেত্রে দেখো পোয়া
লিটারোসা। এখানে কয়টা ক্রোমোজোম দেখা যায়? প্রায় 506 থেকে 530টা ক্রোমোজোম দেখা যায়। ঠিক আছে, এখানে ডিপ্লয়েড সংখ্যা দেওয়া আছে, তার মানে এটা সংখ্যা হিসেবে বলতে হবে, অর্থাৎ এতটি ক্রোমোজোম পাওয়া যায়, 506 থেকে 530টি পর্যন্ত পাওয়া যায়। আর এছাড়া দেখো যে সর্বনিম্ন যদি আমরা বলতে চাই, সর্বনিম্ন, তাহলে উদ্ভিদের মধ্যে সর্বনিম্ন কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে হ্যাপ্লোপ্যাপাস গ্রাসিলিস, এখানে মাত্র 4টা ক্রোমোজোম আছে, মাত্র 4টা ক্রোমোজোম আছে। তো এই হচ্ছে উদ্ভিদের হিসাব, এটা হচ্ছে উদ্ভিদের হিসাব। যদি আমরা প্রাণীর ক্ষেত্রে হিসাবটা করতে চাই, তাহলে খেয়াল করো যে এটা একটা প্রোটোজোয়া, এটা একটা প্রোটোজোয়া। ঠিক আছে, তো প্রোটোজোয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? তোমরা 5 কিংডম পড়েছো না? ঠিক আছে, তো 5 কিংডমের মধ্যে প্রোটিস্টা, তো সেইটার অন্তর্ভুক্ত হচ্ছে প্রোটোজোয়া। ওই প্রোটিস্টাকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছিল, প্রোমিস্টা আর হচ্ছে প্রোটোজোয়া। তো দেখো যে এই প্রোটোজোয়া অলাক্যান্থা স্পিসিস, সেখানে কয়টা ক্রোমোজোম রয়েছে? 1600টা ক্রোমোজোম রয়েছে। ঠিক আছে, তার মানে অনেক বেশি। আর এইটা স্টার, কারণ এইটা খুবই ইম্পর্টেন্ট যে প্রাণীদের মধ্যে সবচেয়ে কম। দেখো ইভেন উদ্ভিদের মধ্যে যেটা আছে সেটার মধ্যেও কম। ঠিক আছে, তো এখানে 4 আর এখানে মাত্র 2। তো আমাদের প্রাণীর নামটা মনে রাখতে হবে, এটা হচ্ছে রাউন্ড ওর্ম, গোল কৃমি, বা আমরা বলতে পারি গোল কৃমি বাংলায়, কৃমি। ঠিক আছে, গোল কৃমি। তো এই রাউন্ড ওর্মে অ্যাসকারিস মেগালোসেফালাস, সেখানে মাত্র 2টা ক্রোমোজোম রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো নেক্সট পয়েন্ট আমরা আসি যে আয়তন ও আকৃতি। তো মানবদেহের ক্ষেত্রে আমরা শুধু জানবো, আর অন্যান্য অনেক রেশিও রয়েছে, যেমন ড্রসোফিলারটা বলা আছে, তো আমরা শুধু মানবদেহেরটা একটু দেখি যে এটা আমাদের মনে রাখতে হবে। কত মাইক্রন? এখানে 4 থেকে 6 মাইক্রন বা মাইক্রোমিটার। ঠিক আছে, ওকে। তারপরে দেখো অবস্থান, কোথায় থাকে ক্রোমোজোম কোথায় থাকে? এটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে, ওই যে আমরা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু দেখেছিলাম, সেই ক্রোমাটিন তন্তু আসলে আমরা যখন দেখি যে মাইটোসিসের মেটাফেজ যেই দশা, সেই দশায় এরা আসলে কনস্ট্রিক্টেড হয়ে যায়, এবং কনস্ট্রিক্টেড হয়ে আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে আমরা চিনতে পারি। ওই সময়ে আমরা এগুলাকে ক্রোমোজোম নামে নামকরণ করি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো যে সংখ্যার আরেকটা বড় চার্ট। ঠিক আছে, তা আমাদের এটা করতে হবে, যতদূর পারা যায় আমাদের করতে হবে। আমি সবগুলো উল্লেখ করিনি, কিছু কিছু বাদ দিয়েছি, তো যেগুলো আছে সেগুলো সবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। তো দেখো যে উদ্ভিদের নাম, আমরা উদ্ভিদের এখানে উল্লেখ করেছি, এবং এদিকে আছে প্রাণী, তাদের বৈজ্ঞানিক নাম সহ, এবং সংখ্যা আছে, সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা। ঠিক আছে, দেখো ধান। ঠিক আছে, ধান, তো খেয়াল করো ধানের অরাইজা স্যাটিভা তোমরা জানো সায়েন্টিফিক নেম, কয়টা রয়েছে? 24টা। কয়টা রয়েছে? 24টা। দেখো টমেটো, এর সাথে মিল রেখে আমি এটাকে একটু অর্গানাইজ করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, টমেটোর ক্ষেত্রেও দেখো 24টা রয়েছে, তার মানে ধান টমেটো যদি একসাথে মনে রাখো, এদের ক্রোমোজোম সংখ্যা একই রকম। আচ্ছা, তারপরে দেখো গমের ক্ষেত্রে কত? জাস্ট উল্টে দাও সংখ্যাটাকে, উল্টে দাও, 42। ঠিক আছে, ভুট্টার কয়টা? 20। তো এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে। আর পেঁয়াজ, দেখো পেঁয়াজের ক্ষেত্রে তোমরা পড়েছো আগে যে পেঁয়াজের 16টা ক্রোমোজোম থাকে। ঠিক আছে, 16 পেঁয়াজে অ্যালিয়াম সেপা, এটাতে 16টা ক্রোমোজোম রয়েছে। তারপরে দেখো গোল আলু, যেটা সোলানাম টিউবেরোসাম, এখানে হচ্ছে 48টা ক্রোমোজোম রয়েছে। তামাকে রয়েছে 28টা ক্রোমোজোম। তারপর খেয়াল করো এই যে এই তিনটা পেঁপে, বাঁধাকপি, মূলা, এদের একই রকম, তাই না? 18, এদের 3টা একই রকম। তো কিভাবে মনে রাখবা? পেঁপে, বাঁধাকপি, মূলা দিয়ে একটা তরকারি বানাও। ঠিক আছে, বানায় ওটাকে মনের মধ্যে রাখো। যদি একটা উইয়ার্ড কম্বিনেশন, কিন্তু কিছু করার নাই, মনে রাখার জন্য আমাদেরকে ভাবতে হবে পেঁপে, বাঁধাকপি, মূলা। তাহলে এই 3টা মিলে যদি আমরা একইভাবে মনে রাখি, 3টা ক্রোমোজোম সংখ্যা একই রকম, 18। ঠিক আছে, পাট আর জব, তো এদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 14, এদের 2টারও একই রকম। ঠিক আছে, তো পাট কিন্তু ইম্পর্ট্যান্ট, মনে রাখতেই হবে। ঠিক আছে, আচ্ছা, গোল্ডেন ফাইবার, তো এই কর্চোরাস ক্যাপসুলারিস, তার হচ্ছে 14টা ক্রোমোজোম সংখ্যা থাকে। তো এই হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে। না, আমরা যদি প্রাণীর ক্ষেত্রে আসি যে সংখ্যাটা কত, তো দেখো মানুষ, মনে রাখার জন্য টেকনিক আর কি একটু বলি। মানুষ হোমো স্যাপিয়েন্স, এটার কয়টা থাকে? 46টা, 46, তোমরা সবাই জানো। ঠিক আছে, 23 জোড়া। তারপরে দেখো যে গরু ছাগল,
আমরা গরু ছাগল একসাথে বলি না, গরু ছাগল, তো এদের দুইটারই একই কয়টা 60। তারপরে দেখো কবুতর, কবুতর কি শান্তির প্রতীক, এ কি আকাশে উড়ে, অনেক উঁচু তাই না, অনেক উচ্চতায় সে উঠতে পারে, মানে সে উঠতে পারে, আকাশে উঠতে পারে। তো দেখো তার মানে এটার সংখ্যা হবে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, এটা দিয়ে মনে রাখবো। তার মানে এই সবচেয়ে বেশি উচ্চতায় যেতে পারে, তার মানে এর ক্রোমোসোম সংখ্যা সবচেয়ে বেশি, কত 80, কলম্বালি দিয়া। তারপর আসো গিনিপিগ, গিনিপিগ ঠিক আছে, গিনিপিগ ক্র্যাভিয়া পর্সেলাস, এটার কয়টা, তো 64। এখন আমরা আসি যে গিনিপিগটা আমরা কিভাবে মনে রাখবো। দেখো কোনো একটা ভ্যাকসিন বা কোনো একটা ড্রাগ আবিষ্কারের পর সেটা ট্রায়াল দেওয়া হয় কোথায়, হয়তো ইঁদুরে বা গিনিপিগের মধ্যে, সাধারণত গিনিপিগের মধ্যে ট্রায়াল দেওয়া হয়, ঠিক আছে। তো তারা হচ্ছে টেস্ট অ্যানিমাল, মানে পরীক্ষা করার জন্য ওদের ব্যবহার করা হয়, মানুষের দেহে পুশ করার আগে তাদের শরীরে পুশ করা হয়। তো খেয়াল করো যে এজন্য এই মানুষের সাথে তাদের একটা সম্পর্ক আছে না। তো কি করবা তোমরা, শুধু সংখ্যাটা উল্টে ফেলবা, 6 আগে 4 পরে, তাহলে হয়ে গেল কত 64, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো গরিলা, গরিলা তোমরা খেয়াল করো যে গরিলার 48টা, গরিলা কি মানুষের থেকে একটু বড় না, মানুষের থেকে একটু বড়, হেভি, একটু ওজন বেশি, তাহলে আমরা এটাকে একটু 2 বাড়ায় দেবা, 2 বাড়ায় দেবা, এটার সাথে 2 বাড়ায় দিলে কত হয়ে যায় 48। আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে গোল আলু আর গরিলা, গোল আলু আর গরিলা দেখো এরা কিন্তু সেম তাই না, তো গোল আলু আর গরিলা একই 48। ওকে, তারপরে দেখো গৃহমাছি, গৃহমাছি যেটা হচ্ছে আমরা বাসা বাড়িতে দেখতে পাই, তো গৃহমাছি হচ্ছে মাস্কা ডোমেস্টিকা, এটার 12 মনে রাখতে পারলে ভালো। আর ফলের মাছি, এটা ইম্পর্টেন্ট, ফলের মাছি যেটা ড্রসোফিলা মেলানোগ্যাস্টার, ড্রসোফিলা মেলানোগ্যাস্টার কয়টা 8টা, মাত্র 8টা ক্রোমোসোম আছে। গোলকৃমি তো আগে বললামই যে সবচেয়ে বেশি সবচেয়ে কম, ওইখানেই ওটাকে হাইলাইট করে রেখেছিলাম যে অ্যাসকারিস মেগালোসেফালাস মাত্র 2টা ক্রোমোসোম থাকে, মাত্র 2টা ক্রোমোসোম থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা তারপরে দেখো রেশম পোকা, তো খেয়াল করো মানুষ আর রেশম পোকার মধ্যে সম্পর্ক আছে কিভাবে, রেশম পোকা কি তৈরি করে, রেশম তাই না, রেশম আমরা কি পছন্দ করি, সিল্ক, সিল্কের কাপড় আমরা পছন্দ করি, এটা অনেক আরামদায়ক, তো এর সাথে আমাদের অনেক সম্পর্ক আছে, তার মানে এটা সেম, এটা কি সেম মানুষের মতোই 46। ওকে, তারপরে দেখো যে ইঁদুর, এটা একটা টেস্টিম্যান অ্যানিমাল, এটা হচ্ছে 40, যদি মনে রাখতে পারো ভালো। তো হাইড্রা মনে রাখা লাগবে, হাইড্রা মনে রাখা লাগবে, কয়টা আছে 32, হাইড্রা মনে রাখতে হবে, হাইড্রাও মনে রাখতে হবে, 32 ক্রোমোসোম আছে, যেহেতু এটা একটা অ্যানিমাল হিসেবে আমাদের পড়তে হবে একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে লিডারিয়া ফাইলামের ক্ষেত্রে, বায়োলজি সেকেন্ড পেপারে, ঠিক আছে, এর জন্য হাইড্রা ইম্পর্টেন্ট। তো এই যে প্রত্যেকটা, আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো বিষয়টা, আর এই যে টেকনিক দিয়ে একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। তো সব মনে না থাকলেও কিছু তো মনে থাকবে, ওকে, সেটাই হেল্পফুল হবে। আচ্ছা তারপরে দেখো যে ভৌত গঠন, ক্রোমোজোমের ভৌত গঠন, অর্থাৎ ক্রোমোজোমটা দেখতে কেমন, মানে এর কী কী আছে, কী কী বৈশিষ্ট্য আছে, খেয়াল করো আমরা একে একে পড়বো। ক্রোমাটিন, ক্রোমাটিন, তো এটা দেখো প্রথম অংশ, তো ডিএনএ প্রোটিন যৌগ, ক্রোমাটিনটা কিসের যৌগ, ডিএনএ আর প্রোটিন যৌগ। প্রোটিনের মধ্যে হায়ার অ্যানিমালের মধ্যে কি প্রোটিন থাকে জানো, হিস্টোন প্রোটিন, আমরা যদি আরও স্পেসিফিক বলি তাহলে এটা হিস্টোন প্রোটিন থাকে এর মধ্যে, ঠিক আছে। তাহলে এই ডিএনএ প্রোটিনের যৌগ যেটাকে আমরা কি বলতে পারি, নিউক্লিওজোম, অর্থাৎ এখানে ডিএনএ আছে, তার সাথে কি লেগে আছে, প্রোটিন, এই হিস্টোন প্রোটিনটা লেগে আছে, তাহলে আমরা এটাকে কি বলবো, এটাকে পুরো যে অংশ, এই যে পুরো অংশ, এটাকে কি বলবো, এটাকে বলবো নিউক্লিওজোম, নিউক্লিওজোম, ঠিক আছে। ওকে, তার মানে এই যে ডিএনএ সূত্র এবং তার সাথে যে প্রোটিন লেগে থাকে হিস্টোন প্রোটিন, সেটাকে আমরা একসাথে বলতে পারি নিউক্লিওজোম, এটা হচ্ছে হিস্টোন প্রোটিন, আর এই যে এই সূত্র, এটাকে আমরা বলছি ডিএনএ, তাহলে দুইটাকে একসাথে আমরা বলবো নিউক্লিওজোম। আচ্ছা তারপরে দেখো যে ধরন, এই যে ক্রোমাটিনের আসলে 2 ধরন আছে বা ধরন আছে, সেই ধরনগুলো আমরা দেখি বা টাইপসগুলো দেখো, হেটেরোক্রোমাটিন আর আরেকটা হচ্ছে ইউক্রোমাটিন, ঠিক আছে। তো খেয়াল করো যে হেটেরোক্রোমাটিনের ক্ষেত্রে আমরা কিছু কিছু বৈশিষ্ট্য, শুধু এই যে আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি না, এটুকু পড়লেই আমাদের হবে। দেখো হেটেরোক্রোমাটিনের মধ্যে এটা কি হবে, কুণ্ডলিত হবে,
অর্থাৎ বেশি কুণ্ডলিত। আমরা যদি আরও স্পেসিফিক বলি তাহলে বেশি, অনেক বেশি কুণ্ডলিত, অনেক বেশি প্যাঁচানো, ঠিক আছে? তো অনেক বেশি কুণ্ডলিত এবং নিষ্ক্রিয় ডিএনএ। তো ডিএনএ থেকে সেখানে থাকে, যেহেতু আমরা দেখলাম যে ক্রোমাটিনে ডিএনএ থাকবে, তো ডিএনএ থাকে কিন্তু সেটাকে নিষ্ক্রিয় ডিএনএ, অর্থাৎ এই ডিএনএ থেকে কোনো কিছু কোড হয় না, বা অ্যামিনো অ্যাসিড তৈরি করার জন্য যে কোড, সে কোডগুলো তৈরি হয় না, ঠিক আছে? কোনো কাজ করে না, তার মানে এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আর থাকে এমআরএনএ তৈরি করে না। তো এটা যেহেতু ডিএনএ নিষ্ক্রিয় থাকে, তার মানে এখানে এমআরএনএ তৈরি হবে না, কারণ ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হয়, ঠিক আছে? এবং কোডটা সে ওই রাইবোজোম পর্যন্ত নিয়ে যায়, ঠিক আছে? দেখো ইউক্রোমাটিন উল্টা, ঠিক উল্টা কথাগুলো লাগাই দেবা। তার মানে এটা কম কুণ্ডলিত, এটা সক্রিয় ডিএনএ ধারণ করে এবং এমআরএনএ তৈরি করতে পারে, ঠিক আছে? এমআরএনএ তৈরি করতে সে পারে। তার মানে এই যে একটার জন্য মনে রাখো, বাকিটা তার উল্টা। তার মানে তুমি যদি হেটেরোক্রোমাটিন চাইলে মনে রাখতে পারো, তো এর বৈশিষ্ট্য 3টা মনে রাখবা, তাহলে ইউক্রোমাটিন হবে তার উল্টা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন আমরা একটু দেখানোর চেষ্টা করেছি ছবির মাধ্যমে। তো দেখো এখান থেকে মনে করো নিয়েছে, তো দেখো এই যে প্রোটিন আর এই যে ডিএনএ, এখানে যে ডিএনএগুলো আছে, ঠিক আছে? তো এগুলা দেখো কম কুণ্ডলিত, তাই না? একটু ফাঁকা ফাঁকা জায়গা বেশি, স্পেস বেশি এবং সোজা, কুণ্ডলিত নাই। কিন্তু এইখানে খেয়াল করো, এটা কেমন প্যাঁচানো, তাই না? এটা কেমন প্যাঁচানো। তার মানে আমরা বলতে পারি যে ইউক্রোমাটিন হচ্ছে কম কুণ্ডলিত, এখানে কুণ্ডলী কম, এবং হেটেরোক্রোমাটিন অনেক বেশি কুণ্ডলিত। দেখো এখানে সক্রিয় ডিএনএ ধারণ করবে, অর্থাৎ এই ডিএনএ থেকে, এই যে এখানে যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএ থেকে কি তৈরি হবে? এমআরএনএ তৈরি হবে, ঠিক আছে? এমআরএনএ তৈরি হবে। তার মানে এটা বলতে পারি এখানে সক্রিয় ডিএনএ আছে এবং এখানে এমআরএনএ তৈরি হয়। আর হেটেরোক্রোমাটিন যেটা, সেখানে সক্রিয় ডিএনএ থাকে না, অর্থাৎ এখানে ডিএনএ থাকে কিন্তু ডিএনএটা সক্রিয় না, এটা কাজ করবে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকবে এবং সেখানে এমআরএনএও তৈরি করতে পারে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে এখান থেকে। আর যদি আমরা একটা ক্রোমোজোম দেখি, খেয়াল করো, তো এইটা একটা ক্রোমোজোম, তাই না? তো আমরা একটা অংশ এখান থেকে যদি কেটে নিয়ে যদি ইলাবোরেট করি, তাহলে দেখো যে মনে করো এটা অনেক বেশি কুণ্ডলিত, অনেক প্যাঁচানো, তাহলে আমরা ওটাকে কি বলবো? আমরা এই অংশটাকে কি বলবো? এই অংশটাকে বলবো হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন। আচ্ছা, আর এই অংশটা দেখো কম কুণ্ডলিত, তাই না? কম কুণ্ডলিত, তাহলে এটাকে আমরা বলবো ইউক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন, ইউক্রোমাটিন। আচ্ছা, এরপরে দেখো যে ইউক্রোমাটিনটাকে যদি আমরা আরো সূক্ষ্মভাবে ভেঙে দেখি, তাহলে এখানে কি পাবো? এখানে পাবো ডিএনএ এবং তার সাথে সাথে কি থাকবে? ডিএনএর মধ্যে হিস্টোন প্রোটিন, তার সাথে সাথে কি থাকবে? হিস্টোন প্রোটিন, এই যে লাগানো অবস্থায়, ঠিক আছে? হিস্টোন প্রোটিন। তো এই যে আমরা এই অংশটাকে বলছি নিউক্লিওজোম, যেটা আমি আগে বললাম নিউক্লিওজোম, এটার নাম হচ্ছে নিউক্লিওজোম, ঠিক আছে? আর এটা হচ্ছে হিস্টোন প্রোটিন, এবং এটা হচ্ছে ডিএনএ সূত্র, ঠিক আছে? ডিএনএ সূত্র, ওকে। তাহলে এই যে এটাই হচ্ছে মূলত গঠন। তারপরে এটাকে যদি আমরা আরো ভেঙে দেখি, তাহলে কি দেখতে পারবো? যে আসলে এখানে ডিএনএ ডাবল হেলিক্স রয়েছে, ঠিক আছে? ডিএনএ ডাবল হেলিক্স, অর্থাৎ এটা একটা বংশগতীয় উপাদান হিসেবে কাজ করছে, ওকে। তাহলে এখান থেকে আমরা এই যে ডিএনএ স্ট্রাকচারটা দেখতে পারবো। তো এটাই হচ্ছে একটা ক্রোমোজোম থেকে আমরা যদি আসলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আসলে মাইক্রোস্কোপে দেখতে থাকি, তাহলে আমরা এরকম আস্তে আস্তে গঠন দেখতে পারবো। দেখো এখন ক্রোমাটিড, সেকেন্ড যে অংশ ভৌত গঠনের, সেটা হচ্ছে ক্রোমাটিড। তো ক্রোমাটিড কাকে বলা হচ্ছে? আমরা দেখলাম ক্রোমাটিন তন্তু, তাই না? তো এই ক্রোমাটিন তন্তুই যখন মেটাফেজ পর্যায়ে আসে, মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে, তখন সেটা কি হয়? অনেকটা খাটো হয়, ঠিক আছে? কনস্ট্রিক্টেড হয়ে যায়। তো
তো যখন খাটো হিসেবে আমরা এটাকে দেখতে পারি এবং সংখ্যায় আমরা চিহ্নিত করতে পারি যে কয়টা আছে, ঠিক কয়টা রয়েছে সংখ্যায়, তখন আমরা এটাকে বলছি ক্রোমোজোম। তো এই ক্রোমোজোম এর দুইটা পার্ট থাকে, দুইটা বাহু থাকে, খেয়াল করো যে এটা সেন্ট্রোমিয়ার হয়, এটা একটা ক্রোমোজোম। তাহলে এই যে আমরা মাঝে মাঝে যদি একটা দাগ টানি, তাহলে এটা একটা ক্রোমাটিড এবং এটা একটা ক্রোমাটিড, ঠিক আছে? তাহলে দুইটা ক্রোমাটিড রয়েছে। ওকে, সিস্টার ক্রোমাটিড অর্থাৎ এই যে একটা ক্রোমোজোম না, এটা একটা ক্রোমোজোম, এটাকে এই ক্রোমাটিডকে এটার বলা হয় সিস্টার ক্রোমাটিড। এটাও একটা ক্রোমাটিড। ওকে, তাহলে দেখো এই ক্রোমাটিডকে এটার কি বলা হয় সিস্টার, এবং এই ক্রোমাটিডকে এটার সিস্টার, মানে এরা বোন, তাদের মা একই। তো মনে করো যে এই যে সেন্ট্রোমিয়ার আছে না, সেন্ট্রোমিয়ার হচ্ছে তাদের মা, তার মানে যে এইটা একই বা ক্রোমোজোমটা একই, এজন্য আমরা এটাকে বলছি সিস্টার ক্রোমাটিড। তাহলে এটাকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। ওকে, তাহলে নন সিস্টার, এখানে আরেকটা কথা এসে যায়, তাহলে নন সিস্টার ক্রোমাটিড কি? তো এটাও ইজি, খেয়াল করো, এটা একটা ক্রোমোজোম। এখন মনে করো যে পাশে আরেকটা ক্রোমোজোম নিলাম, এখানে আর একটা ক্রোমোজোম নিলাম, তাহলে এই যে এটা একটা ক্রোমাটিড, তাই না? তাহলে এই যে এই আর এটা, এই দুইটার মধ্যে যদি আমরা সম্পর্ক করতে যাই, তাহলে এটা হবে নন সিস্টার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো একে অপরের নন সিস্টার, আর একটা ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো হচ্ছে একে অপরের সিস্টার ক্রোমাটিড। আচ্ছা দেখো, বিজ্ঞানী রেজস্কি ক্রোমোজোমকে এটাকে ক্রোমোনেমা হিসেবে নামকরণ করেছেন, এই ক্রোমাটিডকে আসলে ক্রোমোনেমা হিসেবে নামকরণ করেছিলেন। এটা জাস্ট একটু জেনে রাখো যে এটাকে ক্রোমোনেমা নামেও ডাকা হয়। তারপরে দেখো যে অ্যানাফেজ যখন আমরা পর্যায়ে আসি কোষ বিভাজনের, সেল ডিভিশনের, তো সেখানে কি ঘটে যে অ্যানাফেজের ক্রোমোজোমে এটা পরিণত হয়, পৃথক পৃথক ক্রোমোজোমে এই দুইটা ক্রোমাটিড পরিণত হয়। অর্থাৎ অ্যানাফেজে আমরা কি দেখেছি যে এরা কি হয়, মেরুমুখী চলন ঘটে, তাই না? অর্থাৎ এরা প্রান্তের দিকে এরকম চলতে থাকে, ঠিক আছে? প্রান্তের দিকে এরকম চলতে থাকে। তো এই যে মেরুমুখী চলন, তারা আলাদা হয়ে গেল। মনে করো এই দুইটা একই ছিল, একটা ক্রোমোজোম ছিল, ঠিক আছে? এইভাবে তারা একে অপরের সাথে লাগানো ছিল, কিন্তু যখন সেল ডিভিশনের সময় এরা যখন ভাগ হয়ে গেল, ঠিক এই বরাবর, একদম মাঝ বরাবর যখন এরা ভাগ হয়ে গেল, যখন এই মাঝ বরাবর এরা ভাগ হয়ে গেল, তখন একটা ক্রোমাটিড যাবে এক প্রান্তে এবং আরেকটা ক্রোমাটিড যাবে ঠিক অন্য প্রান্তে বা বিপরীত প্রান্তে, ঠিক আছে? তখন এদেরকে আমরা আলাদা আলাদা হিসেবে কাউন্ট করবো এবং আলাদা আলাদা ক্রোমোজোমে এরা পরিণত হবে, ঠিক আছে? আচ্ছা, তখন আমরা এগুলোকে বলবো ক্রোমোজোম, এবং দুইটা আলাদা হয়ে গিয়েছে, একটা থেকে দুইটা হয়ে গিয়েছে। ওকে, তো এই ছিল ক্রোমাটিড নিয়ে যত আলোচনা। ওকে, এখন দেখো নেক্সট স্লাইড, যে সেন্ট্রোমিয়ার অর্থাৎ এই যে মাঝখানের যে অংশ, এটাকে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন, ঠিক আছে? বা প্রাইমারি কনস্ট্রিকশন। তো এই যে প্রাইমারি কনস্ট্রিকশন, এটাকে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন। অর্থাৎ এই মুখ্য কুঞ্চন থেকে কি তৈরি হয়? সেন্ট্রোমিয়ার তৈরি হয়, ঠিক আছে? দেখো, এটা একটা অরঞ্জিত অঞ্চল। যদি আমরা এটাকে ক্রোমা যেহেতু বলা হচ্ছে রঞ্জিত বডি বা রঞ্জিত দেহ, তাহলে এটাকে যদি আমরা রঞ্জিত করি, এই সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকি অংশটুকু কালার্ড হবে, কিন্তু এই সেন্ট্রোমিয়ার কি হবে না? কালার হবে না। তো এটাকে বলা হচ্ছে অরঞ্জিত অঞ্চল। এটা হচ্ছে মুখ্য কুঞ্চন বা খাজ এর মাধ্যমে সৃষ্টি হয়। অর্থাৎ এই যে মুখ্য কুঞ্চন, এখানেই মূলত সেন্ট্রোমিয়ারটা অবস্থিত। ওকে, তারপরে দেখো যে বাহু যদি আমরা বলি, বাহু পরেরটা হচ্ছে, দেখো যে ওই যে আমরা বললাম ক্রোমাটিড, তো ওই রকম এই যে এটা একটা বাহু, খেয়াল করো, এই যে বাহু
হিসেবে দেখানো আছে যে এটা একটা বাহু, এটা একটা বাহু হিসেবে আমরা কাউন্ট করতে পারি। ওকে, তারপরে দেখো যে কাইনেটোকোর। কাইনেটোকোর, তো এটা একটা মোটর প্রোটিন। এখানে কি থাকে? মোটর প্রোটিন। মোটর প্রোটিন, তো এই যে প্রোটিন থাকে কাইনেটোকোরে, তো সেটা কি করে? মাইক্রোটিবিউলস লাগানো থাকে। এই কাইনেটোকোর খেয়াল করো কোথায় আছে? সেন্ট্রোমিয়ারে থাকে। সেন্ট্রোমিয়ারে থাকে। তো এই কাইনেটোকোরের সাথেই মূলত মাইক্রোটিবিউল লাগানো থাকে। অর্থাৎ কোন অংশে? মাইক্রোটিবিউল থেকে তোমরা জানো যে এই যে স্পিন্ডল যন্ত্রের এই স্পিন্ডল তন্তু, এগুলা কি থেকে তৈরি হয়? এগুলা তৈরি হয় মাইক্রোটিবিউলস থেকে। মাইক্রোটিবিউলস থেকে, তার মানে এই যে স্পিন্ডল তন্তুর সাথে কোন অংশটা যুক্ত থাকবে? ক্রোমোজোমের কোন অংশটা যুক্ত থাকবে বলো তো? ক্রোমোজোমের যুক্ত থাকবে সেন্ট্রোমিয়ার, মানে এই যে কাইনেটোকোর এটা যুক্ত থাকবে স্পিন্ডল তন্তুর সাথে। বাকি বাহু, এই যে ক্রোমাটিডগুলো, এগুলো কিন্তু যুক্ত নাই, কোন অংশই কিন্তু যুক্ত নাই। যুক্ত আছে কোন অংশটা? এই যে এই সেন্ট্রোমিয়ার, এই অংশটা যুক্ত আছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এটা মাইক্রোটিবিউল লাগানো থাকে, এবং এই মাইক্রোটিবিউল থেকে যেহেতু স্পিন্ডল যন্ত্রের তৈরি, তার মানে এই কাইনেটোকোর বা সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের সাথে এই যে স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তু আটকে থাকে। আচ্ছা, তারপরে দেখো যে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার, এটাকে ইরিওমিয়ার হিসেবেও নামকরণ করা হয়। আমরা শুধু একটা জিনিস জানবো যে মিওসিস এর প্রোফেজ জানো তোমরা, আর নেক্সট অধ্যায়ে আমরা পড়বো যে আসলে মিওসিসের ধাপ আছে। ঠিক আছে, মিওসিসের ধাপ আছে, মিওসিস 1, মিওসিস 2, আবার মিওসিস 1-এর বিভিন্ন ধাপ আছে। তো দেখো এখানে যে প্রোফেজ ধাপ দশা, এই ধাপে প্যাকাইটিন উপদশায়, এটা একটা উপদশা। ঠিক আছে, উপদশা, মিওসিসের উপদশা। এই যে উপদশায়, প্যাকাইটিন উপদশায় কি হয়? আমরা ক্রোমোমিয়ার দেখতে পারবো। অর্থাৎ এই যে মনে করো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এর গায়ে এরকম দানা দানা বস্তু লাগানো থাকবে, দানা দানা বস্তু থাকে। তো এটাকে আমরা বলছি ক্রোমোমিয়ার। ঠিক আছে, এদেরকে আমরা কি বলছি? ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার। ওকে, তারপরে দেখো যে গৌণকুঞ্চন। গৌণকুঞ্চন, ঠিক আছে, এটা দেখো নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, বা আমরা ইংরেজিতে বলতে পারি নিউক্লিয়ার অর্গানাইজার রিজন, যেটাকে বলা হয় নর। যেটাকে বলা হয় নর, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তো মানুষে 5 জোড়া নর রয়েছে, অর্থাৎ মানুষের যে ক্রোমোজোম, আমাদের যে ক্রোমোজোম, সেখানে 5 জোড়া, অর্থাৎ 5 ধরনের ক্রোমোজোমে আমরা এই নর দেখতে পারবো। ঠিক আছে, তো তোমার কোন কোন ক্রোমোজোমে কত কত নম্বর ক্রোমোজোমে, এটা নট সো ইম্পর্টেন্ট। তো তোমরা জেনে রাখো যে মানুষে এই 5 জোড়া পাওয়া যায়, এবং এটা হচ্ছে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। তো খেয়াল করো গৌণকুঞ্চন কোথায় আছে, দেখো তো এই যে গৌণকুঞ্চন, অর্থাৎ প্রাইমারি যে কুঞ্চন, প্রাইমারি যে কনস্ট্রিকশন, সেটার পরে যদি আমি অন্য কোথাও যদি একটা সংকুচিত অঞ্চল দেখতে পাই, তাহলে সেটাকে কি বলবো? গৌণকুঞ্চন বলবো, সেটাকে বলবো গৌণকুঞ্চন। ঠিক আছে, তো গৌণকুঞ্চন কি আসলে তৈরি করে? গৌণকুঞ্চন থেকেই তোমরা জানো যে নিউক্লিয়াসের মধ্যে আরেকটা অংশ আছে না, নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে মনে হয় যে আরেকটা নিউক্লিয়াসের মতো নিউক্লিওলাস। তো এর সাথে কি যুক্ত থাকে খেয়াল করো, এর সাথে কিন্তু ক্রোমাটিন তন্তু যুক্ত থাকে, তাই না? তাহলে এই যে মনে করা হয় যে নিউক্লিওলাসটা তৈরি হয়েছে এই গৌণকুঞ্চন থেকে। ঠিক আছে, মনে করা হয় যে নিউক্লিওলাসটা তৈরি হয়েছে গৌণকুঞ্চন থেকে, এজন্য এটাকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বা নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। ওকে, তারপরে দেখো যে স্যাটেলাইট। তো স্যাটেলাইট আসলে কি? দেখো আমরা দেখি যে স্যাটেলাইট, খেয়াল করো এই যে গৌণকুঞ্চনের ফলে যে একটা অংশ তৈরি হয়েছে ক্রোমোজোমের এক প্রান্তে একটা অংশ তৈরি হয়েছে, সেটাকে বলা হচ্ছে স্যাটেলাইট। সেটাকে কি নামে ডাকা হচ্ছে? স্যাটেলাইট। তাহলে যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাকে আমরা কি বলবো? সংক্ষেপে বলবো স্যাট ক্রোমোজোম। যে ক্রোমোজোমে স্যাটেলাইট পাবো তাকে বলবো স্যাট ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে ছোলার 1 নম্বর ক্রোমোজোম সেটা হচ্ছে স্যাট ক্রোমোজোম, মানে ছোলা যেটা স্যাচারাইড যে নাম, সেটার আমরা 1 নম্বর ক্রোমোজোমে এই স্যাট বা স্যাটেলাইট অংশটা দেখতে পারবো। সুতরাং ওই ক্রোমোজোমকে আমরা কি বলবো? স্যাটেলাইট ক্রোমোজোম। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, তারপরে দেখো যে স্যাট এই ওয়ার্ডটা আসলে মানে এই অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশনটা আসলে কোন ইয়ে থেকে আসছে খেয়াল করো, যে সাইন অ্যাসিডো থার্মোনিউক্লিনিকো। ঠিক আছে, অর্থাৎ উইদাউট থার্মোনিউক্লিক অ্যাসিড, উইদাউট থার্মোনিউক্লিক অ্যাসিড।
ওকে, অর্থাৎ এটার অর্থ হচ্ছে এটা। ওকে, তারপরে দেখো আমরা আসি যে টেলোমিয়ার। টেলোমিয়ার ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন যে অঞ্চল সেটাকে আমরা বলছি, বা ক্রোমোজোমের মাথায় ডিএনএ রিপিটেড সিকোয়েন্স, সেটাকে আমরা বলবো টেলোমিয়ার। খেয়াল করো, এই যে এখানে টেলোমিয়ার থাকে, মনে করো এখানে ডিএনএ রিপিটেড সিকোয়েন্স আছে, ঠিক আছে, এই যে ক্রোমোজোমের মাথায় রিপিটেড সিকোয়েন্স আছে, তো ওই অংশটাকে আমরা কি বলবো? টেলোমিয়ার বলবো। তো টেলোমিয়ারটা ইম্পর্টেন্ট টপিক ক্রোমোজোমের মধ্যে। দেখো যে এখানে একটা ইনফরমেশন আছে, জরা রোধে এটা ভূমিকা রাখে, অর্থাৎ টেলোমিয়ার থেকে একটা এনজাইম সিক্রেট হয়, সেটা হচ্ছে টেলোমারেজ। টেলোমারেজ, এই টেলোমারেজ এনজাইম কি কাজ করে? জরা রোধে ভূমিকা পালন করে, ঠিক আছে, মানুষের জরা রোধে ভূমিকা পালন করে। এছাড়াও এটার একটা ভূমিকা রয়েছে, অর্থাৎ খেয়াল করো, আমি একটা দিয়েছি, খেয়াল করো, এখানে যখন জন্ম একটা মানুষের, তখন সেখানে কতটি বা আসলে কতগুলো টেলোমিয়ার থাকে? দেখো 8000 বেস পেয়ার, বিপি ফর বেস পেয়ার, তো 8000 থাকে, সংখ্যায় অনেক বেশি, ঠিক আছে। আর যখন সে 35 বছর বয়স, তখন তার কত থাকে? কমে যায়। কত কমে যায়? দেখো 3000 বিপি থাকে। আর এরপরে যখন 65 ইয়ার্স হয়ে যায়, তখন তার কত থাকে? 1500 বিপি, আরও কমতে থাকে, ঠিক আছে, বেস পেয়ার। তো এই যে কমতে থাকা, যতই বয়সটা বাড়ছে টেলোমিয়ারের সংখ্যা ততই আস্তে আস্তে কমতে থাকছে। তার মানে আমরা বলতে পারি যে টেলোমিয়ারের সংখ্যা আইডেন্টিফাই করে বা অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে ওই মানুষটার কত বছর বাঁচবে, ঠিক আছে। এবং প্রত্যেকবার তাহলে মানুষের আয়ু, তাহলে ওই মানুষটা আসলে কত বছর বাঁচবে এটা আমরা ধারণা করতে পারি, আয়ু ধারণা। আরেকটা বিষয় যে কোষ বিভাজন, প্রত্যেক কোষ বিভাজনে এর সংখ্যা, এই টেলোমিয়ারের সংখ্যা কমতে থাকে, ঠিক আছে। তার মানে দেখো যে মানুষের আয়ু সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। আবার দেখো যে প্রত্যেকবার কোষ বিভাজনের সময় টেলোমিয়ার খরচ হয়ে যায়, তাহলে কমতে থাকে, এর সংখ্যা আসলে আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে 10 নম্বর ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা বলছি যে ক্রোমোজোমের মধ্যে কি রয়েছে? মাতৃকা রয়েছে। মনে করো এই অংশগুলো নিয়ে মাতৃকা রয়েছে, এবং মাতৃকার মধ্যে এরকম ডিএনএ, হিস্টোন, প্রোটিন এগুলো রয়েছে। তো এই যে মাতৃকা, অনেকেই এটার ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে, আসলে ইলেকট্রন মাইক্রোস্কোপে এটার অস্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায় না, কিন্তু অনেকেই বলেছেন যে এটা রয়েছে, ঠিক আছে। তো তোমরা একটু জেনে রাখো নাম দুইটা, যে প্রোটিন এবং আরএনএ পদার্থের স্তর এটা, এবং ম্যাট্রিক্স থাকে বলে অনেকে ধারণা করছেন, কিন্তু আসলে এটার অস্তিত্ব প্রমাণ হয়নি। অনেকে ধারণা করছেন, অনেকে বলছেন না, নেই। আবার দেখো যে 11 নম্বর যেটা পেলিকল। তো এটা হচ্ছে পাতলা একটা আবরণী, মানে মনে করা হয় যে ক্রোমোজোমের বাইরে একটা পাতলা আবরণী রয়েছে, তো এটা হচ্ছে পেলিকল, ঠিক আছে। তো এটারও অস্তিত্ব আসলে প্রমাণ হয়নি, অনেকে বলছেন এটা রয়েছে, এবং অনেক বলছেন যে এটা নাই, এটার অস্তিত্ব নেই, ঠিক আছে। তো আমরা একটু জেনে রাখি। আচ্ছা, তারপরে দেখো যে ক্রোমোজোমের আমরা যদি পার্থক্যের বিষয়, তো এখানে সেন্ট্রোজোম আর সেন্ট্রোমিয়ার, এই দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য করতে চাই, খেয়াল করো দুইটার নাম কিন্তু একই রকম, তাই না? কাছাকাছি নাম, দুইটা কাছাকাছি, কিন্তু অনেক বিস্তর পার্থক্য এদের মধ্যে। তো অবস্থান যদি বলি, তাহলে সেন্ট্রোজোম কোথায় অবস্থান করে বলো তো? সাইটোপ্লাজমে। এটা একটা অঙ্গাণু, তাই না? সাইটোপ্লাজমে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো যে অবস্থান সাইটোপ্লাজমে, তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান কোথায়? ক্রোমোজোমে। ওকে, তারপরে দেখো যে অঙ্গাণু, এটা হচ্ছে, হ্যাঁ, এটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে। কিন্তু এটা আসলে ক্রোমোজোমের একটা অংশ না, এটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয়। ওকে, তারপরে দেখো যে মাকুতন্তু। তো সেন্ট্রোজোম কি করে? মাকুতন্তু গঠনে সহায়তা করে। তো এটা কি করে না, এটাতে কোনো কাজ নাই। ওকে,
তারপরে দেখো যে গঠন, গঠন কি কি নিয়ে গঠিত? আরএনএ ও প্রোটিন নিয়ে গঠিত, তাই না? আর এটা কি নিয়ে গঠিত? ডিএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত। সেন্ট্রোমিয়ার এটা হচ্ছে ডিএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত। তারপর দেখো যে সেন্ট্রিওল, সেন্ট্রিওল কয়টা থাকে? 2টি, বা উপস্থিত, উপস্থিত এবং সংখ্যায় কয়টা? 2টি সেন্ট্রিওল। আচ্ছা, আর এই সেন্ট্রোমিয়ারে নাই, অনুপস্থিত। তো এই হচ্ছে পার্থক্যের বিষয়। আমরা জাস্ট পার্থক্যের বিষয়ের যে কিওয়ার্ডগুলো, অবস্থান, অঙ্গাণু, বাক্যতত্ত্ব, গঠন এবং সেন্ট্রিওল, এগুলো সম্পর্কে মনে রাখবো। আর এটা জাস্ট একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নেব। যদি আমি সেন্ট্রোজোম সম্পর্কে জানি এবং ক্রোমোমিয়ার সেন্ট্রোমিয়ার সম্পর্কে জানি, তাহলে অবশ্যই আমি এদের মধ্যে এই পার্থক্যর বৈশিষ্ট্যগুলো যদি মনে থাকে আমি পার্থক্য লিখতে পারবো। ঠিক আছে? তো আমাদের মূল কাজ হবে বৈশিষ্ট্যগুলো জেনে রাখা এবং এটা সম্পর্কে একটা ধারণা নিয়ে নেওয়া। তারপরে এটার নিয়ে আর কোনো কাজ নাই, তোমরা রিল্যাক্সে থাকতে পারো। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড দেখো, তো রাসায়নিক গঠন যদি আমরা আসি, তাহলে কি কি নিয়ে গঠিত আসলে নিউক্লিক অ্যাসিড? দেখো যে এখানে আছে ডিএনএ এবং আরএনএ, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো খেয়াল করো যে ডিএনএটা কি? ক্রোমোজোমের স্থায়ী উপাদান, এটা একটা স্থায়ী উপাদান এবং এর ক্রোমোজোমের মধ্যে পরিমাণ হচ্ছে 90%, স্থায়ী 90%। ঠিক আছে? এটা একটা স্থায়ী উপাদান। খেয়াল করো, তো এটার সম্পর্কে আরও যদি আমরা একটু বলতে চাই, তো 45% পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেন ক্ষার থাকে, যেগুলো হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে? আর কি থাকে? অজৈব ফসফেট, ইনঅর্গানিক ফসফেট। ঠিক আছে? অজৈব ফসফেট। আর ডিএনএ এবং হিস্টোন এর অনুপাত ক্রোমোজোমে, আমরা ক্রোমোজোম এর গঠন করলাম, তাই না? তো রাসায়নিক গঠনটা আসি যে আসলে আমরা দেখলাম যে ক্রোমোজোমটা ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের সমন্বয়ে গঠিত, যেটাকে আমরা একসাথে বলছি, একসাথে কি বলছিলাম? ক্রোমোমিয়ার। ঠিক আছে? তো ডিএনএ এবং হিস্টোন এই দুইটার আসলে অনুপাত আমাদের জানা লাগবে, এই দুইটার অনুপাত। তো খেয়াল করে এই দুইটার অনুপাত কত? দেখো, ডিএনএ এবং হিস্টোনের অনুপাত 1:1, 1:1, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এবং হিস্টোন সমপরিমাণে উপস্থিত থাকে। ঠিক আছে? এখন দেখো রাসায়নিক গঠন, আমরা একটা চার্ট দিয়েছি আবুল হাসান স্যারের বই থেকে। দেখো যে আমরা 4টা ভাগে ভাগ করছি রাসায়নিক গঠন হিসেবে। ক্রোমোজোমের মধ্যে আসলে কি কি থাকে, কোন কোন উপাদানগুলো থাকে? তো খেয়াল করো যে মূল উপাদান যেটা, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তোমরা জানো নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, ডিএনএ, আরএনএ। শেষ। ওকে। তারপরে দেখো প্রোটিন, আমি যে বলছি বারবার হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, তো আরেকটা প্রোটিন আছে, ওটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। ঠিক আছে? তো খেয়াল করো মানুষে বা আমাদের বা হায়ার প্লান্ট এনিমাল, তাদের ক্ষেত্রে আসলে প্লান্ট না, এনিমালের ক্ষেত্রে আসলে হিস্টোন প্রোটিন থাকে। তো এই যে হিস্টোন প্রোটিন, এটা আসলে ক্ষারধর্মী একটা প্রোটিন এবং ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে এটা কিন্তু ভূমিকা পালন করে। এই যে দেখো হিস্টোন 1:1, মানে যতটুকু ডিএনএ আছে ঠিক ততটুকু হিস্টোন প্রোটিন রয়েছে। ঠিক আছে? তার মানে হিস্টোন হচ্ছে এক ধরনের প্রোটিন এবং গুরুত্বপূর্ণ উপাদান। খেয়াল করো কি কি আছে, এটা তোমাদের জানা লাগবে না, এমনি একটু দেখে রাখো যে H1, H2 এগুলো হিস্টোন প্রোটিনের ধরন। ঠিক আছে? 1 থেকে 4 পর্যন্ত। খেয়াল করো নন হিস্টোন প্রোটিন শুধু এতটুকু জেনে রাখে অ্যাসিড ধর্মী এবং কি হিসেবে কাজ করে? এনজাইম হিসেবে কাজ করে। এরা এনজাইম হিসেবে কাজ করে। প্রায় 500 ধরনের রয়েছে, 500 ধরনের নন হিস্টোন প্রোটিন রয়েছে। এরপরে আমরা আসি ধাতবায়ন। ধাতবায়ন 2টা, ক্যালসিয়াম এবং আয়রন। ঠিক আছে? ক্যালসিয়াম এবং আয়রন, ফেরাস আয়রনের মধ্যে। এবং এনজাইমস যদি আমরা দেখতে চাই তাহলে ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ। ঠিক আছে? আর লাস্টেরটা নট সো ইম্পর্টেন্ট। তো ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এনজাইমের মধ্যে, ধাতবায়নের মধ্যে ক্যালসিয়াম, আয়রন দুইটাই হচ্ছে 2+ এবং প্রোটিনের ক্ষেত্রে দেখতে পারবো হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন। তো হিস্টোন প্রোটিনটা ক্ষারধর্মী এবং 4টা, H1 থেকে H4। আর হচ্ছে নন হিস্টোন প্রোটিন অ্যাসিড ধর্মী এবং এরা মূলত কী হিসেবে কাজ করে? এনজাইমস হিসেবে কাজ করে। প্রায় 500 ধরনের রয়েছে। ঠিক আছে? এবং আমরা মূল উপাদানে আসি, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ। ঠিক আছে? ওকে। তারপরে দেখো যে সেন্ট্রোমিয়ার এর সংখ্যার ভিত্তিতে আমরা যদি ক্রোমোজোমের প্রকারভেদ আসি, ক্রোমোজোমের প্রকারভেদ আসলে কয় ধরনের, কয় ভাগে ভাগ করা হচ্ছে? তো দেখো যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে, আমরা সেন্ট্রোমিয়ার বললাম না যে সেন্ট্রোমিয়ার জিনিসটা কি? তো এই সংখ্যা অনুসারে আসলে ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? মনোসেন্ট্রিক, মানে একটি সেন্ট্রোমিয়ার রয়েছে। কয়টা সেন্ট্রোমিয়ার? একটা। ডাইসেন্ট্রিক, কয়টা সেন্ট্রোমিয়ার রয়েছে? 2টা। পলিসেন্ট্রিক, কয়টা রয়েছে? 2-এর বেশি, 2-এর বেশি রয়েছে, তাই না? আচ্ছা, তারপরে ডিফিউজড তার মানে কি? এদের সংখ্যা সুনির্দিষ্ট না,
দিষ্ট নয় এবং অস্পষ্ট, অস্পষ্ট যে আসলে অবস্থানটা কোথায় আমরা জানি না, বুঝতে পারছি না, তো এটাকে বলা হচ্ছে ডিফিউজড। এবং অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এটাতে নাই, এ মানে না, তার মানে এখানে কোনো সেন্ট্রোমিয়ার নাই, শূন্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সহজ হিসাবে। এখন আমরা যদি একটু চিত্র অনুসারে মনে রাখতে যাই, তাহলে 1 নম্বরটা কেমন হবে দেখো, যেটা হচ্ছে মনোসেন্ট্রিক। মনোসেন্ট্রিক তার মানে কয়টা সেন্ট্রোমিয়ার থাকবে, কনস্ট্রিক্টেড রিজন থাকবে কয়টা, একটা, এটা হচ্ছে মনোসেন্ট্রিক। যদি আমরা ডাইসেন্ট্রিক বলি তাহলে এই ক্রোমোজোমে কয়টা সেন্ট্রোমিয়ার থাকবে, ডাইসেন্ট্রিক তার মানে দেখবো আমরা দুইটা জায়গায় কনস্ট্রিকশন আছে বা সেন্ট্রোমিয়ার আছে। ঠিক আছে, দুইটা জায়গায়। যদি পলি হয় তাহলে আমরা দুইয়ের অধিক মনে করো 3টা জায়গায়। ঠিক আছে, মনে করো 3টা জায়গায় এই কনস্ট্রিকশন রয়েছে, 3টা জায়গায় কনস্ট্রিকশন আছে। তাহলে এটা হচ্ছে, আচ্ছা এটাও ডাই হয়ে গেল। তাহলে আমরা বলবো এটা একটা কনস্ট্রিকশন, এখানে একটা কনস্ট্রিকশন, এখানে একটা কনস্ট্রিকশন, তাহলে এটা হচ্ছে পলিসেন্ট্রিক। আচ্ছা, এরপরে দেখো যে যদি আমরা ডিফিউজড বলতে যাই, তো ডিফিউজটা আসলে আঁকানো সম্ভব না, কারণ খেয়াল করো যে এটা সুনির্দিষ্ট নয়, অর্থাৎ অস্পষ্ট, আমরা বুঝতে পারছি না ঠিক কোন জায়গাতে সেন্ট্রোমিয়ারটা আছে বা সেন্ট্রোমিয়ার কি আদৌ আছে আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, মানে আমরা নিশ্চিত না, তখন এটাকে আমরা বলছি ডিফিউজড, অস্পষ্ট। আর অ্যাক্রোসেন্ট্রিক যেটা, সেখানে কোনো কি নাই, সেন্ট্রোমিয়ার নাই। ঠিক আছে, ক্রোমোসোমে কোনো সেন্ট্রোমিয়ার নেই। ঠিক আছে, এটা 5 নম্বর। তো এই ছিল আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে আসলে ক্রোমোজোমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এবং খুবই ইজি যে মনোসেন্ট্রিক একটা সেন্ট্রোমিয়ার, ডাইসেন্ট্রিক 2টি সেন্ট্রোমিয়ার, পলিসেন্ট্রিক হচ্ছে 2-এর বেশি সেন্ট্রোমিয়ার থাকবে, ডিফিউজড এটা নির্দিষ্ট না, এবং অ্যাক্রোসেন্ট্রিকে কোনো সেন্ট্রোমিয়ার নেই। এরপর দেখো যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, আমরা তো সংখ্যা দেখলাম, এরপরে অবস্থান দেখবো যে আসলে এটা কোথায় অবস্থিত, এই অনুযায়ী ক্রোমোজোমকে আবার ভাগ করা হচ্ছে বিভিন্ন ভাগে। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে খেয়াল করো মেটাসেন্ট্রিক, তো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। তো এই যে আমরা মেটাসেন্ট্রিক যদি আমরা বলতে যাই তাহলে এটা কেমন হবে, একদম মেটা মানে মধ্য, তার মানে একদম সেন্ট্রোমিয়ারটা কোথায় থাকবে, মাঝখানে থাকবে। তার মানে কিসের মতো দেখাবে, দেখো ভি, তাই না। সেন্ট্রিক এটাকে বাংলায় বলে উপমধ্য কেন্দ্রিক। তো উপমধ্য কেন্দ্রিক এটা কেমন হবে জানো, এখানে একটা সেন্ট্রোমিয়ার, তো এটা কেমন দেখতে খেয়াল করো, এল, কেমন দেখতে, এল এর মতো। তার মানে মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক এটা হচ্ছে ভি এর মতো দেখতে, একদম মাঝখানে, সেন্ট্রোমিয়ার কোথায় থাকবে, মাঝখানে। এবং সাবমেটাসেন্ট্রিক এটা কিসের মতো দেখতে, এল এর মতো, অর্থাৎ মাঝখান থেকে একটু সরে আসবে, অর্থাৎ উপমধ্যকেন্দ্রিক। অ্যাক্রোসেন্ট্রিক এটার বাংলা হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক। এটা কেমন হবে দেখতে, ঠিক আছে, আর একটু সরে আসছে, অর্থাৎ সেন্টিমিটারটা আর একটু সরে আসছে। তো এটা দেখো কেমন দেখতে, জে এর মতো, তাই না। আর লাস্ট ওয়ান টেলোসেন্ট্রিক। তো টেলোসেন্ট্রিক এটা হচ্ছে প্রান্তকেন্দ্রিক বাংলায়, টেল মানে লেজ, তার মানে একদম প্রান্তকেন্দ্রিক। তো এটা কেমন হবে দেখতে,
একদম মাঝখানে থাকবে, ঠিক আছে, একদম সরি প্রান্তে থাকবে। তখন আমরা এটাকে কিসের মতো বলবো, একদম আই, ইংরেজি লেটার আয়ের মতো, তাই না? তাহলে দেখো যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। তো মধ্যকেন্দ্রিক, উপমধ্যকেন্দ্রিক, উপপ্রান্তকেন্দ্রিক এবং প্রান্তকেন্দ্রিক দেখো VLJI যথাক্রমে VLJI এর মতো দেখতে, অর্থাৎ এটার সেন্ট্রোমিয়ার একদম মাঝখানে থাকে, সেন্ট্রোমিয়ার একদম মাঝখানে থাকবে, এটার মাঝখান থেকে একটু সরে আসবে, অর্থাৎ উপমধ্যকেন্দ্রিক, এটা একটু প্রান্তের দিকে সরে যাবে এবং এটা পুরোপুরি প্রান্তের দিকে সরে আসবে, ঠিক আছে? তার মানে আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আসলে বিভিন্ন আকারের ক্রোমোজোম দেখে থাকি এবং সেগুলোকেই 4 ভাগে ভাগ করা হচ্ছে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। তো আমরা ইংরেজি লেটার বিভিন্ন দিয়ে এগুলাকে আসলে মনে রাখি সহজভাবে। তো দেখো মেটাসেন্ট্রিক কোথায় দেখা যায়, সোলানাম নাইগ্রাম, সোলানাম নাইগ্রাম যেটাকে বলা হয় তিত বেগুন, তিত বেগুন, এই বেগুনের সবগুলো ক্রোমোজোমই হচ্ছে মেটাসেন্ট্রিক, ঠিক আছে? সবগুলো ক্রোমোজোমই মেটাসেন্ট্রিক। ওকে, তারপরে দেখো যে সাবমেটাসেন্ট্রিক, অর্থাৎ দেখতে পাচ্ছ যে উপমধ্যকেন্দ্রিক, মধ্যকেন্দ্রিক থেকে একটু সরে আসছে। অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে খেয়াল করো যে এটা ঘেটকচু, ঘেটকচুতে দেখা যায় গাঢ় পালপার প্রকরণে 11টা মধ্যকেন্দ্রিক, 4টি উপমধ্যকেন্দ্রিক এবং 2টা উপপ্রান্তকেন্দ্রিক, ঠিক আছে? এটা একটা মনোসমিক উদ্ভিদ। এই যে রেশিও ঘেটকচুর ক্ষেত্রে যতগুলো ইনফরমেশন দেওয়া আছে সবগুলাই করতে হবে, ঠিক আছে? আর খেয়াল করো এটা একটা কি মনোসমিক উদ্ভিদ, অর্থাৎ এদের ক্রোমোজোমে আমরা জানি কি ক্রোমোজোম কি থাকে, জোড়ায় জোড়ায় থাকে, তাই না? মনে করো এটা একটা জোড়া, তারপর এটা একটা জোড়া, এটা একটা জোড়া, তারপর এটা একটা জোড়া। তো ক্রোমোজোম এরকম জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে? তো জোড়ায় জোড়ায় থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে একটা ক্রোমোজোমে জোড়া নাই, তার পেয়ার নাই, অর্থাৎ সে একাই আছে, সিঙ্গেল। এটা বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে? তো যখন এরকম ঘটনা আমরা দেখতে পাই সেটাকে বলা হয় মনোসমিক, অর্থাৎ মনো, এরা কি হয়ে গেছে, একা হয়ে গিয়েছে, ঠিক আছে? মনো। তো এই কারণে এদেরকে বলা হয় যে মনোসমিক উদ্ভিদ, অর্থাৎ যে কোনো একটা পেয়ার বা কোনো একটা ক্রোমোজোমে পেয়ারের মধ্যে দেখা যাচ্ছে আরেকটা অনুপস্থিত, অর্থাৎ একটাই সেখানে আমরা লক্ষ্য করতে পারছি, এই জন্য এটাকে বলা হয় মনোসমিক উদ্ভিদ এবং এটা আমাদের গবেষণায় প্রাপ্ত, ঠিক আছে? ওকে, তারপরে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক খেয়াল করো যে এক বাহু বিশিষ্ট মনে হয় কম পাওয়া যায়। তো এটা হচ্ছে এক বাহু বিশিষ্ট এবং এটা কম দেখা যায়, মানে সবচেয়ে কম পরিমাণে আমরা টেলোসেন্ট্রিকটা দেখবো। আর মেটাসেন্ট্রিক হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, দেখা যায়, প্রত্যক্ষ করা যায়, বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীতে এটা বেশি দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যে দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করছি, অটোজোম আর হচ্ছে সেক্স ক্রোমোজোম। দেখো হিউম্যানে কয়টা ক্রোমোজোম আছে, 46, অর্থাৎ যদি আমরা এটাকে এই হিসেবে ভাগ করি তাহলে দেখো যে 2টা ভাগে ভাগ করতে পারবো, 44 + 2, তার মানে এই যে 44 এটাকে বলা হচ্ছে অটোজোম, আর এই যে 2, এই 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে? অর্থাৎ ক্রোমোজোম। ওকে, তারপরে দেখো যে মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম আসলে 2 ধরনের হতে পারে, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এবং এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। তো এটা হচ্ছে ফিমেল এবং এটা হচ্ছে মেল। ওকে, আর বাকি অটোজোমস সেম। তারপরে দেখো যে বি ক্রোমোজোম, আরেক ধরনের ক্রোমোজোম হচ্ছে বি ক্রোমোজোম। ভুট্টা ও উলট চন্ডাল উদ্ভিদে এই ক্রোমোজোম লক্ষ্য করা যায়। এটা দেখো যে মাইনর, এটা আসলে কোডিং অঞ্চল কম, ঠিক আছে? জিন কম, এখানে জিন কম, অর্থাৎ কোডিং অঞ্চল কম। তারপরে বলতে পারি যে এটা হচ্ছে আসলে বংশগতিতে তেমন ভূমিকা রাখে না, ঠিক আছে? তো এই হচ্ছে বি ক্রোমোজোম এবং খুব কম পরিমাণ উদ্ভিদ বা হচ্ছে এটা আমরা জীবে আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো এই হচ্ছে বি ক্রোমোজোম। এখন খেয়াল করো যে ক্রোমোজোমের কাজ যদি আমরা একটু আসি,
যে এর কাজ কি, বংশগতির ধারক ও বাহক আমরা বললাম আগেই, সাটন এবং বোভেরি বলেইছেন যে তারা দেখেছেন যে এই ক্রোমোজোমই মূলত বংশগতির ধারক এবং বাহক। দেখো কোষ বিভাজনে এরা সাহায্য করে, জিন ধারণ করে, যেহেতু বংশগতির ধারক ও বাহক তার মানে এরা কি ধারণ করবে, জিন ধারণ করবে। ডিএনএ অনুলিপন অনুযায়ী সেটা কি করে, এমআরএনএ তৈরি করে। অর্থাৎ আমরা জানি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়া, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, ঠিক আছে। তো এই যে প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, তার মানে এটা ক্রোমোজোমেরই একটা কাজ, লিঙ্গ নির্ধারণ করে। ওই যে সেক্স ক্রোমোজোম, এটা কি করবে, লিঙ্গ নির্ধারণ করবে। জিন, জীবনের ব্লুপ্রিন্ট। তো এই যে দেখো যে জিন, ক্রোমোজোমের মধ্যে কি থাকে, জিন। ডিএনএ থাকে, ক্রোমোজোমের মধ্যে আমরা দেখলাম ডিএনএ থাকে। তো ডিএনএর মধ্যে একটা অংশকে বা খণ্ডিত অংশ যেটা আসলে কোডিং করতে পারবে ওটাকে আমরা বলি জিন। তো জিন জীবনের ব্লুপ্রিন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবনের ব্লুপ্রিন্ট কি, কাকে বলা হয়, জিনকে। আচ্ছা, অভিব্যক্তি, অভিব্যক্তি বা ভ্যারিয়েশন বা হচ্ছে আমরা বলতে পারি মিউটেশন যদি বলি, তো এই যে এই সব কার্যকলাপ কোথায় ঘটে থাকে বা কার জন্য ঘটে থাকে, ক্রোমোজোমের জন্য ঘটে থাকে। ক্রোমোজোম দায়ী এইসবের পেছনে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি এগুলো হচ্ছে ক্রোমোজোমের ভাইটাল কিছু ফাংশন বা কাজ। তো দেখো আজকের মতো আমাদের এখানেই শেষ। তো আমরা ক্রোমোজোম টপিকটা পুরোপুরি শেষ করে ফেললাম। তো এইখানে তোমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট কোনটা জানো? সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা যে ক্রোমোজোমকে 4টা ভাগে ভাগ করলাম, এটা সিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো কিছু কিছু গঠন, কিছু কিছু জিনিস আসলে আমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আর বাকিগুলো সবই আমাদের এমসিকিউ এর জন্য পড়তে হবে, ঠিক আছে। এখানে অনেক ইনফরমেশন, অনেক তথ্য রয়েছে। তো তোমরা আশা করি এগুলা সহজেই তোমাদের জন্য পড়ার সুবিধার জন্য আমি করে দিয়েছি। প্লাস সংখ্যার যে টেবিল রয়েছে, সেই টেবিলটাও কিন্তু আমরা খুব সহজে অর্গানাইজ করেছি, যে তোমরা একবার দেখলেই এটাকে একটু মেমোরাইজ করতে তোমাদের জন্য সহজ হবে। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য এই ক্লাসটা হেল্পফুল হবে। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে স্বাগত, ধন্যবাদ।